ওকে, আমরা এবার হচ্ছে বিন্যাস ও সমাবেশ এই চ্যাপ্টারের কয়েকটা এমসিকিউ হচ্ছে প্র্যাকটিস করব। তো শুরুতে আমরা একটু যদি দেখে নিই যে বিন্যাস সমাবেশ থেকে এমসিকিউ এর জন্য যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এনপিআর এনসিআর এই সূত্রের প্রয়োগগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরেরটা হচ্ছে বিন্যাস সংক্রান্ত সাধারণ যে সমস্যা এবং চক্রবিন্যাস যেগুলো আছে, ওই যে মুক্ত মালার যেগুলো আছে, তারপর হচ্ছে তোমার চেয়ারে টেবিলে গোল করে বসার যে ম্যাথগুলো আছে এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে শর্ত সাপেক্ষে সংখ্যা গঠন, এটাও দেখা গেছে যে বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসছে। আর কিছু জ্যামিতিক সংক্রান্ত আছে, যে ওই যে কর্ণে বহুভুজে কয়টা কর্ণ আঁকা সম্ভব, কয়টা কর্ণ যা আঁকা সম্ভব না, ওই জিনিসগুলো। তো শুরুতেই দেখো, এত দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখা দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যাবে? তাহলে আমাকে 1 2 3 4 চারটা বাহু দেওয়া আছে, সেখান থেকে বলছে যে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে চারটা বাহু থেকে ত্রিভুজ গঠন করার জন্য আমার কয়টা বাহুর দরকার হয় ভাই? তিনটা বাহুর দরকার হয়। তাহলে চারটা থেকে আমার তিনটা প্রয়োজন আসে। তাহলে 4c3 করলে আমরা এখান থেকে মান পাবো হচ্ছে 4। তার মানে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? অ্যান্সার হচ্ছে 4, কিন্তু ভুল। চারটা বাহু আছে, সেই চারটা বাহু থেকে আমি তিনটা বাহু নিয়ে চারটা উপায় হইতে পারে। চারটা উপায় কি কি হইতে পারে যদি আমি একটু আন্দাজ করতে চাই? একটা হতে পারে 2 3 5, এটা হতে পারে। একটা হতে পারে 2 3 7, একটা হতে পারে হচ্ছে 2 5 7, আর একটা হতে পারে হচ্ছে 3 5 7। এই দেখো, টোটাল এই চারটা উপায় কিন্তু আমাদের হইতে পারে। তো এই 2 3 5 আমরা একটা ত্রিভুজ তখনই গঠন করা যায় যে যখন যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমি যদি বলি এই দুইটা যোগ করে 2 আর 3 5, সেটা কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলো? হলো না, তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। 3 আর 2 5, সেটা কি 7 থেকে বৃহত্তর হলো? এটা দিয়েও ত্রিভুজ গঠন করতে পারবো না। 5 আর 2 7, এটা কি ত্রিভুজ গঠন করা যাবে? হবে না। 5 আর 3 8, 5 আর 3 8, সেটা কি 7 থেকে বৃহত্তর হবে? তাহলে এই চারটার ভিতরে ত্রিভুজ গঠন করতে পারতেছি কোন উপায়? এই যে মাত্র একটা উপায়। তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া? এখানে বলছে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। 1 2 3 5 7 দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? ত্রিভুজ গঠন করা যাবে চারটা, কিন্তু দেখো, ত্রিভুজ গঠন করা যাবে চারটা। ত্রিভুজ আমরা চারটা গঠন করতে পারবো, বাট ত্রিভুজ গঠন করলেও যে পারফেক্ট যে অ্যান্সারটা আমাদের যেটা বলে যে কয়টা উপায়ে আসলে আমাদের গঠন করতে হবে, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তুমি এখানে চেক করো, দুইটা বাহু যোগ করো, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে? হবে না। আবার এই দুইটা যোগ করো, সেটাও কি 5 আর 3 8, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। বাট আমরা যদি এভাবে ঘুরাই ঘুরাই করতে চাই, তাহলে আমরা কোনোটাতেই পাবো, শুধুমাত্র দেখো 5 আর 3 8, এই দুইটা যোগ করলে 7 থেকে বৃহত্তর হচ্ছে। 7 আর 3 10, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। 5 আর 7 12, সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে। বাট এটার ক্ষেত্রে দেখো 3 আর 2 5, সেটা এই 5টা 5 থেকে ছোট হচ্ছে। 3 আর 2 5, সেটা 7 থেকে ছোট হচ্ছে। বাট আমরা যদি 7 আর 3 10 যোগ করি, 10 থেকে কি 2 থেকে বৃহত্তর হচ্ছে। আমাদেরকে তো সবগুলো চেক করা লাগবে। তো আমরা যেটা দেখলাম যে এইটাই হচ্ছে সবথেকে পারফেক্ট, যে 3 আর 5 যোগ করলে 8, সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 5 আর 7 12, সেটাও তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, 3 থেকে বৃহত্তর। 7 আর 3 10, সেটাও 5 থেকে বৃহত্তর। বাট অন্য যে তিনটা কেস আছে, সেই তিনটা কেসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের যদি বলে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে, ত্রিভুজ গঠন করা যাবে হচ্ছে চারটা। বাট অ্যাকচুয়াল আসলেই অ্যান্সার কয়টা হওয়া উচিত? অ্যান্সার হচ্ছে একটা হওয়া উচিত, যে শুধুমাত্র একটা ত্রিভুজ গঠন করা যাবে। যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, সেই দৈর্ঘ্য অনুযায়ী কয়টা ত্রিভুজ গঠন করা যাবে? একটা ত্রিভুজ গঠন করা যাবে। নেক্সট কোশ্চেন, NC5 ইকুয়ালস টু NC7 হলে n এর মান কত হবে? NC5 ইকুয়ালস টু NC7, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি ভাই? NCX ইকুয়ালস টু যদি NCY হয়, তাহলে আমরা বলতে পারি n ইকুয়ালস টু হচ্ছে x প্লাস y, n ইকুয়ালস টু x প্লাস y। তাহলে আমরা n এর ভ্যালু বের করতে বলেছে, n ইকুয়ালস টু কি হবে? x প্লাস y। 5 আর 7 12, তাহলে অ্যান্সার কত হবে? 12। নেক্সট কোশ্চেন, 10 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগে গঠিত কর্ণের সংখ্যা কত? তাহলে 10টা বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুর সংযোগ গঠিত কর্ণের সংখ্যা। কর্ণ কখন তৈরি হবে? যখন দুইটা বিন্দু আমরা যোগ করে একটা রেখা গঠন করব, তখনই তো কর্ণের সৃষ্টি হবে। তাহলে এই 10টা বাহু থেকে আমরা যদি 10টা বাহু থেকে কয়টা নিব? দুইটা বিন্দু নিব। 10টা বাহু থেকে যদি 10টা বিন্দু থেকে আমরা যদি দুইটা বিন্দু নিই, তাহলেই তো কর্ণ গঠন হবে। তাহলে 10c2। এখন তুমি দেখো, যদি 10টা বাহু হয়, 10টা যদি বাহু হয়, আমি যদি একটা ষড়ভুজের কথাই চিন্তা করি, ধরো আপাতত দৃষ্টিতে একটা ষড়ভুজ। এই যে 10c2 যে ভ্যালুটা আমরা নিচ্ছি, এই 10c2 ভ্যালুর ভিতরে
এই যে বিন্দু দুইটা, এই যে বাহু, এইটাও কি কানেক্টেড? এই বাহু আর এই বাহুটাও কানেক্টেড, এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যে বাহু সেটাও কানেক্টেড, এই বিন্দু আর এই বিন্দু দিয়ে সেটাও কানেক্টেড। অর্থাৎ বহুভুজটা যে তৈরি হচ্ছে বাহুগুলোর শীর্ষবিন্দুগুলো দিয়ে, সেই বাহুগুলোও কি আমার কানেক্টেড হচ্ছে। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাহু, এটা ষড়ভুজ ছিল বলে ছয়টা বাহু। বাট এইটা কি কর্ণ হবে? এইটা কি আমাদের কর্ণ হবে? এটা কি আমাদের কর্ণ হবে? এটা কি কর্ণ হবে? এটা কর্ণ হবে না। তা কিন্তু আমি যখন 10C2 নিচ্ছি, তার মানে কি 10টা বিন্দু আছে, সেই 10টা বিন্দু থেকে দুইটা বিন্দুর সংযোগ করে কতগুলো উপায় হইতে পারে সেটা আমি সবগুলো, তার মানে কি এই 10C2 এর ভিতরে এই জিনিসগুলো ইনক্লুডেড হয়ে গেছে। তাহলে এটা 6টা ষড়ভুজ ছিল বলে 6 আমাকে বিয়োগ করা লাগবে, কারণ কর্ণ হইতে হলে এটা কর্ণ হবে, 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 এইগুলো বেসিক্যালি আমাদের কর্ণ হবে। কিন্তু এই যে এই রেখাটা কর্ণ হবে, এই রেখাটা কর্ণ হবে, এই রেখাটা কর্ণ হবে, তাহলে এটাকে বাদ দেওয়া লাগবে। তাহলে ষড়ভুজের জন্য 6 বিয়োগ করতে হবে, আর আমাকে যেহেতু 10 বাহু বিশিষ্ট বলেছে, তাহলে 10 বিয়োগ করতে হবে। তাহলে 10C2 মাইনাস হচ্ছে 10। এখন এটার জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। শর্টকাটটা কি ভাই? শর্টকাটটা হচ্ছে n ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে দেখি কি আসে। শর্টকাটটা কি? n ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। কর্ণের ক্ষেত্রে 10 বাহু বিশিষ্ট বলেছে, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 3, তার মানে 7 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 35। অ্যান্সার কত ভাই? 35। তাহলে আমরা এই শর্টকাটটা মনে রাখতে পারি, n ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 2। অথবা তোমাকে এই কর্ণ রিলেটেড এমসিকিউ যতগুলো বাহু 10C2 সেখান থেকে ওই বাহুর সংখ্যাটা বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলে দেখো সেই 35ই আসবে। 10C2 মানে হচ্ছে 45, 45 থেকে 10 বিয়োগ করলে 35। তাহলে আমাদের অ্যান্সার কত? 35। নেক্সট কোশ্চেন। কম্বিনেশন শব্দটির স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে পুনর্বিন্যাস সংখ্যা কত হবে? পুনর্বিন্যাস সংখ্যা বলেছে। পুনর্বিন্যাস সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা জানি ওই সংখ্যাটা আবার বিয়োগ করা লাগে। যে সংখ্যাটা আছে এটাকে আবার বিয়োগ করতে হবে, তার মানে একটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন, তাহলে এই ওটা ফিক্স থাকবে, এই আইটাও ফিক্স থাকবে, তারপর হচ্ছে এটাও আমাদের ফিক্স থাকবে, এরপরে আই ও দুইটাই হচ্ছে আমাদের ফিক্স থাকবে। তাহলে এইগুলো ফিক্স থাকবে, বাকি জিনিসগুলো চেঞ্জ হবে। এইগুলো কি থাকবে? ফিক্সড। বাকি জিনিসগুলো পরিবর্তন হবে। তাহলে বাকি জিনিস কি কি আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে। 1 2 3 4 5 6টা আছে। তাহলে 6টা যদি হয়, 6টা উপায়ে তারা সাজাইতে পারে নিজেদের মধ্যে একটা আরেকটার অবস্থান করে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। কত? 6 ফ্যাক্টোরিয়াল। এই 6টার ভিতরে কমন আছে দেখো n আর n, এই দুইটা আবার একই জিনিস আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যাবে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এরপর বলছে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস মানে কি? ওই সংখ্যাটাই বাদে, ওই সংখ্যাটা বাদে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই পুরো সংখ্যাটা কয়টা? একটা, এটা বাদে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এটা 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে 1। স্বরবর্ণগুলোর অবস্থান পরিবর্তন করা যাবে না, ওরা ওদের মতো থাকবে, ওদেরকে চেঞ্জ করা যাবে না। তো ওদেরকে আমরা ফিক্সড রাখছি। উপায় আছে 6টা, তাহলে তারা 6টা 6 ফ্যাক্টোরিয়াল, তাদের ভিতরে কমন ছিল দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। পুনর্বিন্যাস বলেছে, তার মানে ওই পুরো সংখ্যাটা বাদ দিতে হবে, এক আমরা বিয়োগ করছি। এটা ক্যালকুলেটরে বসায় যেটা হবে অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন। ডোমেইন। ডোমেইন শব্দটির পুনর্বিন্যাস সংখ্যা কত? ডোমেইন, এখানে স্বরবর্ণের অবস্থান কিছুই বলা নাই, ডোমেইনের কথা বলছে। তাহলে একটা সংখ্যা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এদের মধ্যে কি রিপিট হইছে? রিপিট হয় নাই, তাহলে কত হইলো? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল। পুনর্বিন্যাসের কথা বলছে, তাহলে পুনর্বিন্যাস মানে কি? 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে 1। ক্যালকুলেশন করো, 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 কত হয়? স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বিন্যাস সংখ্যা কি 6? দেখি স্বরবর্ণের অবস্থানটাকে কি পরিবর্তন করা যাবে না, তাহলে স্বরবর্ণ কোনটা আছে ভাই? ও একটা স্বরবর্ণ, এ একটা স্বরবর্ণ, আ একটা স্বরবর্ণ, এগুলো ওদের মতো ওখানেই থাকবে, অবস্থান পরিবর্তন করা যাবে না। তাহলে বাকি আছে কয়টা? বাকি আছে তিনটা। একটা হচ্ছে ডি, একটা হচ্ছে তোমার এম, আর একটা হচ্ছে এন, এই তিনটা। তাহলে এই তিনটা ভিন্ন ভিন্ন জিনিস। তাহলে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস কয়ভাবে সাজাইতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে 6 এর সাথে মিলে গেল। এরা যদি আবার কমন হতো, কোনোটা মিল পাওয়া যেত, তাহলে সেটা দিয়ে আবার ভাগ করা লাগতো। এরপরে সমাবেশ সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল। সমাবেশ সংখ্যা কি 6 ফ্যাক্টোরিয়াল? 6টা থেকে 6টা থেকে একটা উপায় হতে পারে 6c6, সমাবেশ সংখ্যা হবে 1 1। 6টা থেকে আমি যদি 6টাই নিই, তাহলে কয়টা হবে? উপায় পাবো আমরা একটা, তাহলে সমাবেশ সংখ্যা 6 ফ্যাক্টোরিয়াল হবে না, সমাবেশ সংখ্যা হবে কত? 1। তাহলে আমাদের অ্যান্সার কত? 1 আর 2। নেক্সট কোশ্চেন। 3n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 4 হলে n এর মান কত আমাকে বের করতে বলেছে। ভাইয়া দেখো, দুইটা জিনিসের ভিতরে পার্থক্য আছে। 3n এইটাকে যদি আমি ফ্যাক্টোরিয়াল সাইন দিই ইকুয়ালস টু 3n ফ্যাক্টোরিয়াল, এই দুইটা এক জিনিস নয়। 3n ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল দিলাম, আর একটা হচ্ছে 3n ফ্যাক্টোরিয়াল দিলাম, এই দুইটা সম্পূর্ণই ভিন্ন জিনিস। তাহলে খেয়াল করো, 3 ইন্টু
ইন্টু এন ফ্যাক্টোরিয়াল আমি লিখতে পারি, এন ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এইটা সমান সমান আমার কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাদ, তাহলে উপরে থাকছে হচ্ছে 3n আর এখানে থাকছে 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 এ 4 12, 12 দুগুণী 24, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 এই পর্যন্ত। তাহলে উভয় পাশ থেকে 3 3 বাদ দিয়ে দিতে পারি, তাহলে 4 4 16 দুগুণী 32, তাহলে n এর মান কত আসছে ভাই? n এর মান হচ্ছে 32। সো আমাকে মাথায় রাখতে হবে যে 3n ব্র্যাকেটের ভিতরে আছে নাকি আলাদা করা আছে। যখন আলাদা থাকবে তখন আমরা সেটাকে লিখতে পারি কি 3 একটা সংখ্যা আলাদা ইন্টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটা একটা আলাদা সংখ্যা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। বিন্যাস ও সমাবেশের ক্ষেত্রে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বিন্যাস ও সমাবেশের ক্ষেত্রে দেখো এনসিআর ইকুয়ালস টু হচ্ছে এনসি এন মাইনাস আর, এটা সঠিক। কিভাবে সঠিক হয় তুমি ক্যালকুলেটারে বসায়ও চেক করতে পারো। ধরো আমি যদি বসাই 5c2 এর যে ভ্যালুটা আমি পাবো সেম ভাবে আমি যদি বের করি 5c5 মাইনাস হচ্ছে 2 অর্থাৎ 5c হচ্ছে আমাদের কত আসবে 3, তাহলে 5c2 এর মান যা 5c3 এর মানও একই আসে। তুমি ক্যালকুলেটারে বসাও 5c2 5c3 একই মান পাবা। তাহলে কি হচ্ছে এনসিআর যেটা ইকুয়ালস টু এনসি এন মাইনাস আর, এই দুইটা কি সমান একই জিনিস। এরপরেরটা দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, একটা আর তম পদ আর একটা আর মাইনাস ওয়ান, তবে এটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আসছে। তাহলে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান, এটার ক্ষেত্রে লেখা যায় এনসিআর একটা কমে যাবে, আর মাইনাস ওয়ান থাকলে একটা আর নিচে হবে শুধু, আর পাওয়ারে একটা বেড়ে যাবে, এন প্লাস ওয়ান হবে। এটা সূত্র, প্রত্যেকটা সূত্রগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে আমরা একটু আগে আরেকটা সূত্র পড়ে আসছিলাম, যেমন এনসি এক্স ইকুয়ালস টু হচ্ছে এনসি ওয়াই, এনসি ওয়াই এক্ষেত্রে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এন লেখা যায়, এটাও একটা সূত্র। এই নিচের যে সূত্রটা এটাও আমরা প্রতিপাদন করি, সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুযায়ী। যাই হোক, তাহলে কি হচ্ছে এনসিআর আর এনসিআর মাইনাস ওয়ান, এখানে যদি আর থাকে আর এখানে যদি আর মাইনাস ওয়ান থাকে তাহলে কি হবে নিচে শুধুমাত্র একটা আর হবে ইকুয়াল, আর উপরে একটা বেড়ে যাবে। এখানে আবার আবার অবশ্যই কিন্তু সেম হতে হবে, এন আর এন সেম হতে হবে, তাহলে এন প্লাস ওয়ান সিআর হবে। আমরা কি জানি আর ফ্যাক্টোরিয়ালের সাথে যদি এনসিআর গুণ করা যায় তাহলে এনপিআর পাওয়া যায়। এনসিআর এর সূত্রটা কি? এনসিআর এর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এনপিআর এর সূত্রটা কি? এনপিআর এর সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে খেয়াল করো ভাই, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এই জায়গাটাতে আমরা কি বসাই দিতে পারি? এনপিআর বসাতে পারি, আর নিচে কি থাকবে? আর ফ্যাক্টোরিয়াল থাকবে। তাহলে আমরা এনপিআর সমান সমান কি লিখতে পারি? এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মানে কি এনপিআর। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? তিনটাই সঠিক। তাহলে 1 2 3 তিনটাই সঠিক। সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে, বিন্যাস সমাবেশের সূত্র যেগুলো আছে। এরপরে 6 জন বালক 4 আসনের একটি বেঞ্চে কতভাবে বসতে পারে? 6 জন বালককে 4 আসনের একটা বেঞ্চে কতভাবে বসতে পারে? এটা খুবই সিম্পল, 6p4 বসার যে সংখ্যাটা সেটা হচ্ছে 6 জনের ভিতর থেকে আমাকে 4 জনকে বসাইতে হবে, তাহলে 6p4 দুইজন বাকি থাকবে। সেই 4 জন 4 জনের ভিতরে কতভাবে সাজাইতে পারে? 6 জন থেকে আমরা 4 জন নিব, 6 জন থেকে আমরা 4 জন নিব, 6 জন থেকে 4 জন নিব, তাহলে 6c4 ইন্টু 6 জন থেকে আমরা 4 জনকে নিলাম, এই 4 জন 4 জনের ভিতরে বিভিন্নভাবে ঘুরাই ঘুরাই সাজাই সাজাই বসতে পারে না, তাহলে কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল হবে। এই 6c4 একটু আগে একটা সূত্র দেখলাম এনসিআর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল ভাই? এনপিআর। এই সূত্রটা একটু আগে দেখে আসছি। তাহলে 6c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে এটাকে আমরা কি লিখতে পারি না 6p4? তাহলে আমাদের অ্যান্সার কত? 6p4। বুঝতে পেরেছো? 6 জন বালক থেকে 4 জন আসন, তাহলে 6 জন থেকে তুমি 4 জনকে নিয়েছো, এই 4 জন কি নিজেদের মধ্যে সাজায় বসতে পারে 4 ফ্যাক্টোরিয়াল, তো এই জিনিসটাকে কি 6p4 আমরা বলতে পারি না? বলা যাবে। নেক্সট কোশ্চেন। 2x সংখ্যক জিনিস দুইজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলা। 2x সংখ্যক জিনিস তুমি দুইজনের মধ্যে ভাগ করে দিলা, একজনকে দিলা x সংখ্যক জিনিস, তাহলে বাকি থাকবে কি? আর x সংখ্যক জিনিস, x সংখ্যক জিনিস। তাহলে বলছে 2x থেকে তুমি x সংখ্যক জিনিস দিয়ে দিলে একজনকে, তাহলে 2x থেকে আমি দিয়ে দিলাম x সংখ্যক জিনিস, তাহলে বাকি থাকতেছে x সংখ্যক জিনিস, সেই x থেকে কি একজনকে দিবা। তাহলে 2xcx 1c1 ncn এগুলোর ভ্যালু হচ্ছে সবসময় 1, তাহলে 2cx এইটাই আমার থাকবে শুধুমাত্র। তাহলে 2x থেকে আমি x দিয়ে দিচ্ছি, 2x থেকে x দিয়ে দিলাম, তাহলে থাকবে কত আমার x, x থেকে আমার কতজনকে দিতে পারবো? আর একজনকে দিতে পারবো, তাহলে xcx। তাহলে 2xcx মানে কি? উপরে থাকবে 2x ফ্যাক্টোরিয়াল, নিচেই থাকবে ভাই x ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকবে হচ্ছে 2x মাইনাস x তার ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানেও x ফ্যাক্টোরিয়াল থাকবে, তাহলে x ফ্যাক্টোরিয়াল ইন্টু x ফ্যাক্টোরিয়াল। এটাকে কি লেখা যায়? উপরে থাকবে 2x ফ্যাক্টোরিয়াল, নিচে আমরা এটাকে লিখতে পারি x ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার।
তাহলে এই যে এটা লেখা যায় 2x ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাই? এই যে এটা। আর এটার ভ্যালু তো 1, এটা 1 এর সাথে গুণ করলে তো সেটা যা আছে তাই থেকে যাবে। 2x ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল তার হোল স্কয়ার। নেক্সট কোশ্চেন, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 3, 4, 5, 6, 7 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কে কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় যেখানে প্রত্যেক ক্ষেত্রে 4 ও 6 যথাক্রমে দ্বিতীয় চতুর্থ স্থানে বসবে? তাহলে সংখ্যা আছে কয়টা ভাই আমার? সংখ্যা আছে 1, 2, 3, 4, 5। তাহলে আমরা 5টা ঘর আঁকাইনি। এই 5টা ঘরের ভিতরে বলছে 4 আর 6 কে যথাক্রমে দ্বিতীয় এবং চতুর্থ স্থানে। তাহলে 4 কে দ্বিতীয় স্থানে এবং চতুর্থ স্থানে, 6 কে আমরা ফিক্সড করে রেখে দিব, এরা চেঞ্জ হইতে পারবে না, এরা ফিক্সড। তাহলে বাকি ঘর আছে কয়টা? 1টা 2টা 3টা ঘর আছে। 3টা ঘরে কি কি বসতে পারে? 3, 5, 7। তাহলে বাকি যে ঘরগুলো আছে সেখানে 3, 5, 7 বসতে পারে। এখানে 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 বসতে পারে 3, 5, 7। তাহলে এখানে যদি বসতে পারে তারা কত উপায়ে বসতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসতে পারে। তাহলে প্রশ্নে কি ছিল? বলেছে যে একবার ব্যবহার করে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবলমাত্র একবার ব্যবহার করে 3, 4, 5, 6, 7 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কে কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। তাহলে কতগুলো সংখ্যা আমরা গঠন করতে পারবো যদি 4 আর 6 কে ফিক্সড করে রাখি? তাহলে সাজাইতে পারে 3, 5, 7। এই 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক কতভাবে সাজাতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল সাজাইতে পারে। তাহলে অ্যান্সার কত হবে? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে অ্যান্সার কত হবে? 6টা উপায়ে সাজাইতে পারি আমরা মাত্র। যতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন হবে তাহলে কয়টা উপায় হতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একজন ছাত্রের 6 জন বন্ধু আছে, সে কত রকমের বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে? একজন ছাত্রের 6 জন বন্ধু আছে, সে কত রকমের বন্ধুকে নিমন্ত্রণ করতে পারবে? তাহলে সে কি করবে? 6 জন থেকে ফার্স্ট একজনকে নিমন্ত্রণ করবে, ইনটু 6 জন থেকে 6 জন থেকে এরপরে 6 জন থেকে সে 2 জনকে নিমন্ত্রণ করবে, 6 জন থেকে সে 3 জনকে নিমন্ত্রণ করবে, 6 জন থেকে সে 4 জনকে নিমন্ত্রণ করবে, এরপর 6 জন থেকে সে 5 জনকে নিমন্ত্রণ করবে, 6 জন থেকে সে 6 জনকে নিমন্ত্রণ করতে পারে। 6 জন থেকে একজনকে নিবে, 2 জনকে নিবে, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। একজনকে তো নেওয়াই লাগবেই, একজনকে কি নেওয়া লাগবেই। তাহলে একজনকে যদি নেওয়াই লাগে তাহলে 6 জন থেকে একজন, 6 জন থেকে 2 জনকে নিতে পারে, সে 6 জন থেকে 3 জনকে নিতে পারে, 6 জন থেকে 4 জন, 6 জন থেকে 5 জন, 6 জন থেকে 6 জন। এই ক্যালকুলেশনটা করে অ্যান্সার পাবা 63। অ্যান্সার কিভাবে পাবে? 63। এখন এই টাইপস প্রশ্নগুলোর ক্ষেত্রে আরেকটা শর্টকাট হচ্ছে কি ভাই? 2 টু দি পাওয়ার n - 1, 2 টু দি পাওয়ার n - 1, অর্থাৎ 6 জন বন্ধু যে আমার আছে, আমি এই 6 জন বন্ধুকে যে দাওয়াত দিতে পারবো সেটা কতভাবে হইতে পারে? দাওয়াত দেওয়ার নিমন্ত্রণ আমাকে করতেই হবে যে কোনো একজনকে। তাহলে একজনকে নিমন্ত্রণ করতে হলে 2 টু দি পাওয়ার n - 1, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1। এই পুরো ক্যালকুলেশনটাকে এভাবে লেখা যায়। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64 মাইনাস হচ্ছে 1। তাহলে অ্যান্সার কত হবে? 63। কত হবে? 63। অথবা আমরা চাইলে এভাবে ক্যালকুলেশন করেও কি 63 বের করতে পারি, যে 6 জন থেকে একজন নিব, এরপর 6 জন থেকে 2 জন, 6 জন থেকে 3 জন, এভাবে ক্যালকুলেশন করলে 63 আসবে। এটা বুঝতে সুবিধা, এটা দেখো, এটা হচ্ছে সূত্র আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। একটা কেন বাদ দিচ্ছি? যে আমরা তো দাওয়াত নাও করতে পারি। আমরা কি দাওয়াত নাও করতে পারি? দাওয়াত করতে হবে একজনকে, আমি দাওয়াত করছি, তাকে নাও করতে পারি। 2 জনকে দাওয়াত করতেও পারি, নাও করতে পারি। না করার জন্য আমাদের সেটা বিয়োগ করা লাগতেছে। 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 10টি মুক্তা দ্বারা কতভাবে মালা গঠন করা যাবে? 10টি মুক্তা দ্বারা কতভাবে আমরা মালা গঠন করতে পারি? দেখো, বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা হচ্ছে, সূত্রটা কি? n-1 ফ্যাক্টোরিয়াল। আর এই মালা গঠন, মুক্তা গঠন, তারপর হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে সিমিলার, মালা গঠন, তারপরে ফুলের মালা, মুক্তা, এইগুলোর জন্য আমাদের বিন্যাস সংখ্যার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2। n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। আর বৃত্তাকার বিন্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে কি ভাই? n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। ওই যে তোমাকে যদি বলে গোল টেবিলে কতজনকে বসাইতে পারবা, একটা গোল টেবিলে কতজনকে বসাইতে পারবা, সেক্ষেত্রে সূত্র হবে n-1 ফ্যাক্টোরিয়াল। আর যখন তোমাকে এই যে ফুলের মালা গঠন, যখন একটা ঘুরে এসে আবার সেম মালাটাই পাই, ঘড়ির কাঁটার সাথে আমরা যেটাকে এক্সাম্পল দিই, সেক্ষেত্রে সূত্র হবে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। তাহলে মুক্তার মালা গঠন করার যে ম্যাথগুলো হবে সেটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল বাই 2। আর যদি তুমি বৃত্তাকার বিন্যাস টেবিলের যে ম্যাথগুলো, সেটার ক্ষেত্রে সূত্র হবে কি? n-1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কয়টা মালা আছে? 10টা। তাহলে 10-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার কি? 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2। সো বলা যায় এই কোশ্চেনগুলাই হচ্ছে আমাদের। এরপরে লাস্ট আর একটা কোশ্চেন আছে, দেখো, এনপিআর ইকুয়ালস টু 240 হলে এনসিআর ইকুয়ালস টু 120 হলে আর এর মান কত আমাকে বের করতে বলেছে। তাহলে কি বের করতে পারবা না এটা? তোমরা এখানে সূত্র প্রয়োগ করো, এখানেও সূত্র প্রয়োগ করো, অথবা আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাকে বলছে আর এর মান কত। আচ্ছা দেখো, এনপিআর হচ্ছে 240 আর এনসিআর হচ্ছে 120। আমরা একটা সূত্র জানি কি ভাই বলো তো? এনপিআর ইকুয়ালস টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে এনসিআর।
তাহলে এনপি আর এর জায়গায় মান কত বলছে 240 ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর এর ভ্যালু কত ভাই 120। তাহলে 240কে 120 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত 2। তাহলে 2 ইকুয়ালস টু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আর ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু যদি 2 হয় আমরা কি 2কে 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? 2 মানে তো 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানেই তো 2, তাহলে আর ফ্যাক্টোরিয়াল। উভয় পাশ থেকে ফ্যাক্টোরিয়াল বাদ দিলে আর এর ভ্যালু আমাদের কত আসবে 2। তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে আর এর মান কত 2। সো মোটামুটি এই কোশ্চেনগুলোই যদি আমরা বিন্যাস সমাবেশ থেকে হচ্ছে দেখি তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার। বাকিটা তোমার প্র্যাকটিস করতে হবে আরেকটু। সো মোটামুটি যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেই প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করছি। এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ তোমাদের আসবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা রাজশাহী বা রাজশাহীর আশেপাশে থাকো, তারা যারা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা ক ইউনিট খ ইউনিট গ ইউনিটে পরীক্ষা দিবা, তারা ইউসিসি রাজশাহী শাখায় আমাদের হচ্ছে পেজে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে আমাদের যে ভার্সিটি অ্যাডমিশন কোচিং আছে, অর্থাৎ ক ইউনিট খ ইউনিট গ ইউনিট, সেই ইউনিটগুলোর জন্য হচ্ছে 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে। সেমভাবে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ, যারা মেডিকেল হাত ধরে প্রিপারেশন দিবা, যারা রাজশাহী আছো বা রাজশাহীর আশেপাশে আছো, তাদের কিন্তু 5000 টাকা ছাড়ে ভর্তি চলছে। তো তোমরা যারা এই মুহূর্তে ভর্তি হতে চাচ্ছ, যারা 5000 টাকা ছাড়ে এবং 3000 টাকা ছাড়ে ভর্তি হতে চাচ্ছ, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে 30 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারো।